মেহজার কাছে অনুষ্ঠানটা হুট করে ভালো লেগে গেল। খুব ভালো লাগছে, সব কিছুতেই রঙিনতা পাচ্ছে। আনন্দটা এমন যে সে এই খুশিতে নিজেকে পাহাড়ের চূড়ায় নিয়ে ফেলতেও পারবে। অদ্ভুত না? হ্যাঁ, অদ্ভুত। ভালোবাসার মানুষটি পাশে থাকলে আমাদের মধ্যে এই অদ্ভুত কাণ্ডগুলো সবচেয়ে পরিলক্ষিত। ইস, প্রেমে পড়লে এমন সব অনুভূতির সাথে পরিচিত হতে হয়। আচ্ছা, এটা তো প্রেম নয়, ভালোবাসাও নয়, ভালো লাগার মধ্যে কি এতটা প্রশান্তি আছে? কোথায়? আরও কত মানুষকেও তো ভালো লেগেছে, এমন ভালো লাগা তো আর কারোর ওপর জন্মায়নি। ইরফান ইয়াজিদ, কেমন আছেন আপনি? ভালো, আপনি? এই তো, দিনকাল কেমন চলছে? আলহামদুলিল্লাহ, ভালোই। বিরক্ত হচ্ছেন বুঝি? কিছুটা। ইরফানের কাছে আসা নেহা নামক মেয়েটি ইরফানের এমন ব্যবহারে অপমানিত বোধ করলো। সে আর কথা না বাড়িয়ে চলে গেল। ইরফানকে সব মেয়েরাই চায়, এমন সুন্দর সুদর্শন পুরুষকে তো সব নারীই চাইবে বিয়ে করতে, কিন্তু সবার ভাগ্যে তো আর এমন পুরুষ থাকে না। বরকনে ছাড়াও এখন আরেকটি মূল আকর্ষণ ইরফান ইয়াজিদ। মেহজার কিছুটা কষ্ট হচ্ছে, তবে সেটা প্রকাশ করতে চাইছে না। প্রকাশ করেই বা কী হবে? ইরফান কি তার কষ্ট মূল্যায়ন করবে? আসলেই বামুন হয়ে চাঁদে হাত দেওয়াটা বোকামি। রেশমির সাথে দেখা করে মেহজা খেতে বসে। টেবিলে রাদিফ, রাফসান, জিনান, নিজাম, রেশমির ছোট বোন রুম্পা আর মেহেজার ছোট খালামণির মেয়ে ঈশিতা বসেছে। আরও দুটি চেয়ার খালি থাকে, তখন সেখানে একটিতে নিজামের প্রেমিকা শ্রাবণী বসে, আর একটি খালি থাকে। ইরফানকে দেখে রাদীপ উঠে যায়। ইরফানের সাথে কুশল বিনিময় করে তাকে ওদের সাথেই খেতে বসতে বলে। ইরফানও আর না করে না। সে ভেবেছিল চলে যাবে, কিন্তু না খেয়ে গেলে তার বন্ধু রাগ করবে। তাড়াতাড়ি খাওয়ার পাট চুকিয়ে গেলে সে সোজা বাড়িতে যাবে। তারপর সেখান থেকে আরেকটি প্রোগ্রামে। শান্তি নেই। ইরফানকে আসতে দেখে মেহজা অস্বস্তিতে পড়ে যায়। ইরফানের সামনে সে কিভাবে খাবে? ইরফানকে দেখেই সিনান বলে ওঠে, আরে মিস্টার ইরফান ইয়াজিদ যে, ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য। বদৌলতে ইরফান একটা মনোমুগ্ধকর হাসি উপহার দেয়। তা দেখেই ঈশিতা শেষ। বিয়ের অনুষ্ঠানের এই একটি লোককেই তার এত ভালো লেগেছে। কথা বলার ধরন, হাঁটার ধরন, হাসি, তাকানো সবটাই যেন আলাদা। 26 বছর বয়সী ঈশিতার এই প্রথম কোনো পুরুষকে এতটা ভালো লাগলো। ইরফান টেবিলে বসে সবাইকে হাই বলে, পরিচিত হয় সকলের সাথে। ঈশিতার সাথে যখন কথা বলতে যায় তখন চিকন একটা কণ্ঠে ঈশিতা বলে ওঠে, আমি ঈশিতা হাসনাত, একটি বেসরকারি হসপিটালে ইন্টার্নি করছি। ডক্টর? বলা চলে। নাইস টু মিট ইউ, মিস হাসনাত। সেম টু ইউ মিস্টার ইরফান ইয়াজিদ। সিনান মাঝপথে ফোরন কেটে বলে, মিস্টার ইরফান ইয়াজিদ, আপনি প্রথম সাক্ষাতেই তাকে মিস বলে সম্বোধন করলেন। আপনার তাকে মিসেস মনে হলো না কেন? কারণ তার চেহারায় কিছু একটা আছে যার মাধ্যমে বুঝলাম। রাফসান বলে ওঠে, আর আর মেহেজা আপুকে কি মনে হয় ইয়াজিদ ভাই? এই প্রশ্নে ইরফান কিছুটা বিব্রত বোধ করে। মেহজাও কিছুটা নুয়ে যায়, তবুও সে চাইছে উত্তরটা। উপস্থিত সবাই কিছুটা অবাক হয়। রাদিফ রাফসানকে চোখ রাঙানি দিলে রাফসান একদম চুপ হয়ে যায়। ইরফান কিছুক্ষণ চুপ থেকে বলে, মেয়ে, তবে অন্যরকম। সিনান কিছুটা ব্যঙ্গ করে বলে, আরে মেয়ে আবার কেমন রকম? তাছাড়া ও কি ছেলে নাকি? অদ্ভুত উত্তর মিস্টার। হয় ইরফান বলুন না ইয়াজিদ, ওই একটা বললেই হয়। আপনি দুটোই বলছেন। সকলেই হেসে ওঠে। আর মেহজা ইরফানের দিকে তাকিয়ে থাকে। কি সুন্দর করে প্রসঙ্গ বদলে ফেলেছে ইরফান, কেউ ধরতেই পারেনি। ঈশিতা বলে, মিস্টার ইয়াজিদ, আর ইউ সিঙ্গেল? 100%। সকলে আর একবার হেসে ওঠে, শুধু মেহেজা বাদে। আজ তার সবচেয়ে প্রিয় ঈশিতা আপুকে খুব খারাপ লাগছে। আজ তার খুব রাগ হচ্ছে, কারণ একটাই, জনাব ইরফান ইয়াজিদ। লোকটি ঈশিতার সাথে খুব বেশি হেসে কথা বলছে, আর তার সাথে সবসময় গম্ভীর কণ্ঠে বা ধমকে সুরে কথা বলবে। মেহেজা এতক্ষণ খেতে লজ্জা পাচ্ছিল, এখন লজ্জা ভুলে সে কেমন গাপুস গুপুস করে সব খাবার খাচ্ছে। এক প্রকার খাবার নিয়ে যুদ্ধ করছে। বিষয়টা সকলেরই চোখে পড়ে ভালোভাবে। মেহেজা হঠাৎ এমন করে খাচ্ছে কেন? ইস, খুব খিদে পেয়েছিল বোধহয় বেচারির।
সকলে ছোট বাচ্চা বাচ্চা করছে, আবারও বাচ্চা বাচ্চা শুনে মেহেজার রাগ আরও বেড়ে যায়। হুট করে সে অনুভব করে তার পায়ের সাথে কারোর পা লাগছে। মেহেজা আশেপাশে দেখে নেয়, তার সামনে বরাবর ইয়াজিদ, তার পাশেই সিনান, আর মেহেজার ডান পাশে ঈশিতা, বাম পাশে রুম্পা। পরপর 3বার কেউ তার পায়ের সাথে পা লাগায়। এবার তো ব্যাপারটা ফেলে দেওয়ার মতো নয়। সে ইচ্ছে করেই হাতের পাশটা ফেলে নিচু হয়ে নেওয়ার ভান করে, যা দেখতে পায় তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না। ইরফান তার পা মেহেজার পায়ের সাথে লাগাচ্ছে, কিন্তু কেন? মেহেজা হুট করে হেসে দিল। ইরফান কি তাকে পছন্দ করে? টেবিলে বসা ইরফান হয়তো কখনোই জানবে না ঈশিতার পায়ের সাথে পা লাগানোর অত্যাচার থেকে বাঁচতে সে বারবার তার পা সামনে নিয়ে মেহেজার পায়ের সাথে লাগিয়েছে, আর তাতে মেহেজার ছোট্ট মনে আরও কিছু সুপ্ত অনুভূতির জন্ম হয়েছে। খাবার মাঝখানে হুট করে মেহেজা আর ইরফানের চোখাচোখি হলে মেহেজায় লজ্জায় চোখ নামিয়ে নেয়, আর ইরফান নির্বিঘ্নে চেয়ে রয়। বৈশাখ মাসের প্রথম দিন আজ, মানে পহেলা বৈশাখ। চারিদিকেই সাজ সাজ রব। ইরফানের আজ কাজের চাপ বেশি। দীর্ঘ 6 মাস পর তার বাবা মা, বড় বোন ও তার বাচ্চারা দেশে আসছে। ইরফানের বড় বোন ইরা আমেরিকা থাকে। তার ছোট সন্তান মৃদুল হওয়ার সময় তার বাবা মা তার সাথেই ছিল, কারণ সেখানে সে ও আর তার স্বামী ছাড়া আর কেউ নেই যে ইরাকে সাপোর্ট করবে। সবাই আসছে, সেই উপলক্ষে তার বাকি 2 বোন ইমা ও ইকরা এসেছে। মেহেজা দুপুরের দিকে সব রকম মজা মাস্তি করে বাসায় ফিরছিল, তখনই একজন মহিলার সাথে ধাক্কা খায়। মেহেজা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে ক্ষমা চায়। মহিলাটি মেহেজার এমন অমায়িক ব্যবহারে খুবই খুশি হয়। মুহূর্তেই তার মেহেজাকে মনে ধরে। ছেলের জন্য এমন একটি মেয়ে তো চাইছিলেন তিনি, কিন্তু পরক্ষণেই মন খারাপ হয়ে যায় যখন শুনে সে সবেমাত্র এসএসসি পরীক্ষা দিয়েছে। তার ছেলের থেকে তো মেয়ের বয়স খুব কম, তবে মেয়েটি লম্বা ও সুস্বাস্থ্যের অধিকারী। থাক, বয়স কম হলে হোক, তার ছেলেও তো আর আহামরি বুড়ো না। মেহেজা মহিলাটির সাথে কথা বলে বিস্মিত হয়। ইনি ইরফানের মা? মহিলাটির সাথে তার আগে দেখা হয়নি, হবে কি করে? তারা এখানে এসেছে মাত্র 4 মাস, আর ইরফানের মা 6 মাস আগে থেকেই আমেরিকা ছিলেন। সেই সুবাদে আগে পরিচয়ও হয়নি। কথায় কথায় তিনি মেহেজাকে রাতে তাদের সাথে খাওয়ার জন্য আমন্ত্রণ জানায়। এক প্রকার অনুরোধই করে। মেহেজা ভদ্র মহিলার অনুরোধ ভেদতে পারে না, তাই রাজি হয়ে যায়। লাল আর সাদার সংমিশ্রণে জর্জেটে 3 পিসটা পরে নিজেকে আয়নায় ভালো করে একবার দেখে নেয়। হুট করে শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে। ইরফানের কথা ভাবলেই এমন লাগে, কি একটা বিশ্রী ব্যাপার। ডাইনিংয়ে খাবার সাজিয়ে রাখা হয়েছে। ইরফানরা কেউ খেতে বসছে না, কারণ একটাই, তার একজন বিশেষ অতিথি আসবে। কলিং বেল বাজতেই ইরফান উঠে বলে, আমি দেখছি। দরজা খুলে এসে হতবাক মেহেজা। মেহেজা এখন এই সময়ে এখানেই বা কেন? আবার কোনো ঝামেলা করতে আসেনি তো? রেগে কিন্তু ঠান্ডা কণ্ঠে মেহেজাকে উদ্দেশ্য করে বলে, কি চাই? মেহেজা এমন প্রশ্নে লজ্জিত হয়, কিছু বলতেও লজ্জা লাগছে। আপনার মা আমাকে খেতে ডেকেছে, তাই খেতে এসেছি, এটা বলবে? এটা বলা তো যাবেই না, তো কি বলবে? তখনই মেহেজাকে এমন পরিস্থিতি থেকে উদ্ধার করে ইরফানের মা মাহিমা বেগম বলে, কি চাই মানে? ওই তো আমার বিশেষ অতিথি, তুমি ভিতরে আসো মেহেজা মামুনি। এই অপদার্থ আতিথেয়তা করতে জানে না একদমই। মেহেজার সামনে তার মা তাকে এভাবে অপমান করবে তা কল্পনাতেও সে ভাবতে পারেনি। এখন মেহেজা যদি তাকে নিয়ে হাসে, মনের কথা মনেই থেকে গেল। মেহেজা সত্যিই হেসে দিল, তাও খুব জোরে। ইরফান রাগ করে উপরে চলে যায়। মেহেজা ভালো করে তাদের পুরো বাসা দেখছে। তাদের বাসা নর্মাল ফ্ল্যাটগুলোর মতোই, কিন্তু ইরফানদেরটা ডুপ্লেক্স। তার মানে 19 ও 20 2 ফ্লোর জুড়েই তাদের বাসা। ও হ্যাঁ, শুধু 19-20ই নয়, 21-22 23-24 এই 3টাই ডুপ্লেক্স। এমনটাই তো তার বাবা থেকে শুনেছে। বিলাসবহুল এই ফ্ল্যাটটির সবকিছুতেই আভিজাত্যের ছোঁয়া। চারিদিকে দেশি বিদেশি আসবাবপত্রে ভরা। যতটুকু বোঝা যাচ্ছে এই বাসার মানুষগুলো খুবই শৌখিন। একটি বিষয় মেহেজার চোখে বারবার ধরা কাটছে, সেটি হলো আয়না। হ্যাঁ, আয়না। প্রত্যেকটি দেয়ালে নানান রকম কারুকার্যের আয়না। মেহেজার হুট করেই হাসি পেল। এটা ভেবে ইরফান কি সারাক্ষণ এই আয়নায় নিজের রূপ দেখে? ভাবতে কেমন একটা লাগছে। মেহেজা ইরফানদের হলরুমের সবচেয়ে বড় সোফাটির এক কোণায় বসে আছে। তাকে একা বসে থাকতে দেখে ইরা তার কাছে এগিয়ে যায়। হালকা হেসে বলে, খারাপ লাগছে নাকি মেহেজা? না না আপু, ঠিক আছে আমি। দেখে মনে হচ্ছে না। এখানে একা বসে না থেকে আমার সাথে উপরে চলো। আমার 2 বোন এসেছে, তাদের সাথেও
দেখা করবে। ইকরা খুবই মজার মানুষ, আশা করি ওর সাথে কথা বলতে তোমার ভালোই লাগবে। যাবে? কেন নয়, চলুন আপু। ইরারও মেহেজাকে খুব ভালো লেগেছে। তখন বাসায় এসেই তার মা তাকে ইরফানের জন্য মেহেজার কথা বলে। প্রথমে ছোট ভেবে দ্বিমত পোষণ করলেও এখন তাকে দেখে তার ভালোই লেগেছে। মেহেজা ফর্সা, লম্বা, স্বাস্থ্য ভালো, বেশি চিকন নয় আবার বেশি মোটাও নয়, একেবারে পারফেক্ট। সব দিক দিয়ে বিবেচনা করলে ইরফানের সাথে ওর বয়সেই যা পার্থক্য, আবার অন্যদিকে সে এটাও ভাবে আজকাল বয়স কোনো ব্যাপারেই না। তার স্বামীও তার থেকে বয়সের দিক দিয়ে খুব বড়, তাতে তো কোনো সমস্যা হচ্ছে না তাদের। তারা সুখী দম্পতি নামেই সমাজের চোখে পরিচিত। দোতলায় উঠলেই একেবারে কর্নারের একটা রুম সবার প্রথমে চোখে পড়ে। রুমটি ইরফানের। অবশ্য মেহেজা জিজ্ঞাসা করেনি, এরা নিজে থেকেই বলেছে। মেহেজা একটা জিনিস লক্ষ্য করেছে, সেটা হলো এরা মা মেয়ে দুজনেই কোনো কথা বললেই বা কিছু হলেই মেহেজার কাছে ইরফানকে বেশি হাইলাইট করে। ব্যাপারটা কিছুটা সন্দেহজনক লাগছে ওর কাছে। মেহেজাকে দেখে ইকরা তো গল্প জুড়েই দিয়েছে। ইকরা ছোট একটা মেয়ে শুধু, নামটা খুব মিষ্টি, গুনগুন। মেহেজার কোলে গুনগুন খুব স্বাভাবিকভাবেই গেল, কিন্তু অন্যদের বেলায় গুনগুন এমন করে না। কেউ চকলেট দিলেও তার কোলে যেতে চায় না, কিন্তু চকলেটটা ঠিকই খেয়ে নেয়। আর মেহেজা শুধুমাত্র গুনগুনের মাথায় হাত দিয়েছে, অমনি সে মেহেজাকে জড়িয়ে ধরে ইশারা ইঙ্গিতে কোলে নিতে বোঝায়। মেয়ের এহেন কাণ্ডে ইকরা হেসে ফেলে। মেয়ের স্বভাব বাবার মতো, সচরাচর তারা কাউকে পছন্দ করেই না, আর যদি একবার করে ফেলে তাহলে তাকে দূরে যেতেই দেয় না। উদাহরণস্বরূপ ইকরা নিজেই। তোমরা কয় ভাই বোন মেহজা? আমার বড় এক ভাই আর ছোট এক ভাই, মাঝখান দিয়ে আমি। আমার কোনো বোন নেই। বড় ভাই কিসে পড়ে? ভাইয়া চাকরি করে, একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে আছে। কি বলছো? তাহলে তো তোমার ভাই খুব বড়। অতটাও না, তবে আমার আর আমার ছোট ভাইয়ের কারণে তাকে খুব বড় কথাটি শুনতে হয়। সবাই মেহেজার কথায় হেসে দেয়। ইমা বলে, পরীক্ষা কেমন হয়েছে? কি আশা করছো? আল্লাহর রহমতে ভালোই হয়েছে। রেজাল্ট তো সবাই ভালো আশা করে, এখন দেখা যাক কি হয়। ইমা আবার বলে, পড়ালেখা করছো তো মন দিয়ে? হলিক্রসে অবশ্যই পরীক্ষা দিবে, বিজ্ঞান বিভাগের নাকি? জি আপু। এরা কিছুটা বিরক্তি সুরে ইমাকে বলে, প্রফেসর ইমা, আপনি প্লিজ এখন এখানেও নিজের ক্লাস শুরু করে দিবেন না? মেহেজার খুবই ভালো লাগছে। এরা তিন বোন খুবই মিশুক। এরা মেহেজার থেকে বয়সে কত বড়, কিন্তু কি সুন্দর করেই না তার সাথে মিশছে। এমনভাবে কথা বলছে যেন মেহেজা ওদের নিজের বোন। কথার প্রসঙ্গে মেহেজা জানতে পারে তাদের আরও একটি বোন আছেন, তার নাম ইনায়া। তিনি সেজুজন, বর্তমানে স্বামী সন্তান নিয়ে চট্টগ্রামে আছেন। কালকে তিনিও আসবে। আরেকটি ব্যাপার সে অবাক না হয়েও পারল না, তারা চার বোনই উচ্চশিক্ষিত এবং চাকরিজীবী। এরা বিদেশে একটা নামী কোম্পানির সাথে যুক্ত আছেন। ইমা একটা সরকারি কলেজের প্রফেসর, ইনায়া একজন ব্যাংকার এবং ইকরা ডাক্তার। চার বোনের মধ্যে ইকরা সবচেয়ে মেধাবী। মেহেজার তো এখন ইনায়ার সাথেও দেখা করতে মন চাইছে, আর তাদের বাবা মাকে স্যালুট করতে ইচ্ছে হচ্ছে। তাদের মা মাহিমা বেগম নিঃসন্দেহে একজন রত্নগর্ভা। এই চারটি মেয়ের থেকে সে খুব করে অনুপ্রাণিত হচ্ছে। এক নারীকে দেখেই তো আরেক নারী শিখবে। এরা চারজনেই এই মুহূর্তে থেকে মেহেজার অনুপ্রেরণা হয়ে উঠেছে। মেহেজাও তো বুয়েট পড়ার খুব ইচ্ছে, সেও চায় একজন নামকরা প্রকৌশলী হতে। তাদের কথার মাঝে ইরফান রুমে প্রবেশ করে, সবাইকে উদ্দেশ্য করে বলে, ইট অলমোস্ট 10 PM গাইস, ডিনার করবে কখন? ও হ্যাঁ, দেখেছিস গল্প করতে করতে তো আমি ভুলেই গেছি। মেহেজা সেই কখন থেকে না খাওয়া। ইরার কথাতে মেহেজার টাস্কি খেলো। মাত্র তো সে জুস খেলো, পকোড়া খেলো, কিছুটা ফ্রুটস কাস্টার্ডও খেলো। তাছাড়া আরও কত কি এনেছে খেতে পারেনি। এত খাবার একসাথে খাওয়ার অভ্যাসও তার নেই। তাছাড়া এখন এসব খেলে পরে তো ভাতই খেতে পারবে না। মেহেজাকে লজ্জিত করে ইরফান চট করে বলে ফেলে, কখন থেকে না খাওয়া মানে? এই তো ওর সামনে খাবার, হাতে জুস, এখনো তা খেয়ে চলেছে। ইরা, ইমা, ইকরা তাদের এত বড় ভাইয়ের এমন বোকা কথাতে খুব লজ্জা পায়। ইস, মেয়েটা হয়তো আরো বেশি লজ্জা পেয়েছে। ইরা রেগে বলে, ইয়াজ, দিন দিন তুমি যত বড় হচ্ছ তোমার কথাবার্তা ঠিক ততটাই নিকৃষ্ট হয়ে যাচ্ছে। ভদ্রতা ভুলে গেলে নাকি? শি ইজ আওয়ার গেস্ট। জানি আমি, তা আবার ছোট।
ব্যাস এই একটা কথাতেই মেহেজা রেগে বোম। আবারও ছোট খাবার নিয়ে অপমান করেছে ঠিক আছে, কিন্তু বারবার ছোট ছোট বলবে কেন? মেহেজার মনে হয় ইরফান ইচ্ছে করে মেহেজাকে বারবার ছোট ছোট বলে, কিছু কথা কড়াভাবে বুঝিয়ে দিতে চাইছে। মেহেজা এবার হাতে থাকা গ্লাসের বাকি জুসগুলো এক নিমিষে শেষ করলো, তারপর ফ্রুট কাস্টার্ডটা খেতে লাগলো দ্রুত। দুবার গলায় বেজে গিয়েছে, তাও হালকা কেশে পানি পান করে আবারও খাচ্ছে। ইরফান ভুরু বাঁকিয়ে মেহেজার কাণ্ড ভালোভাবে পর্যবেক্ষণ করছে। গুনগুনও এখন মেহেজার সাথে যোগ দিয়েছে। গুনগুনও পকোড়া খাচ্ছে, খাচ্ছে তো খাচ্ছেই, সেও থামছে না। মেহেজাকে অনুকরণ করছে খুব করে। মেহেজাও এবার চামচে করে একটু ফ্রুট কাস্টার্ড গুনগুনের দিকেও এগিয়ে দেয়। গুনগুন খেলো, এবার মেহেজা নিজে একটু খাচ্ছে, গুনগুনকেও একটু খাওয়াচ্ছে। ইকরা তো পুরোই অবাক। যেই মেয়েকে অনেকবার বলেও ফ্রুট কাস্টার্ড খাওয়াতে পারেনি, সে আজ মেহেজার সাথে বসে বেতালে খেয়েই যাচ্ছে। আজব তো। ইরফান হুট করে হো হো করে হেসে দিল, তারপর মেহেজার কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, খাওয়ার সময় তোমাকে কেমন একটা লাগে মেহেজা, আমার তো ইচ্ছে করছে তোমাকে খেয়ে ফেলি। কথাটা নিতান্তই মেহেজাকে লজ্জায় ফেলতে বলেছে ইরফান। তার পেছনে উপস্থিত তারই 3 বোন যে ব্যাপারটা অন্যভাবে নিতে পারে তা সে একদমই ভাবেনি। এদিকে মেহেজার হাত কাঁপছে, পা কাঁপছে, খাবারগুলো গলাতেই আটকে গেছে, না পারছে গিলতে, না পারছে বের করে আনতে। কাশি শুরু হয়ে যায় তার। ইরফান দ্রুত পানি এগিয়ে বলে, ধীরে ধীরে খাও, আমরা তো জানি তুমি কয়েকদিন অভুক্ত। আহা বাচ্চা মেয়েটা। রাখুন আপনার সিম্পেথি, সরুন, এখনো তো চকলেটের বরফি খাইনি। ইরফান চকলেটের বরফি হাতে নিয়ে বলে, তুমি কষ্ট করে নেবে আবার ধরে খাবে, তার থেকে ভালো আমি খেয়ে দিই, কি বলো? মেহেজা কিছু বলার আগেই মুখে বরফি ঠুসে দিল ইরফান। মেহেজা কোনো মতে গিলে আবার কিছু বলবে, ইরফান আবারও তার মুখে বরফি ঠুসে দেয়। এক প্রকার জোর করেই সে 7টি বরফি খাওয়ায় মেহেজাকে। এক সময় মেহেজা কেঁদেই দেয়। ইমাও খুব বকে দেয় ইরফানকে। মেহেজার গা গোলাচ্ছে, সে দ্রুত সামনে থাকা ওয়াশরুমে ঢুকে পড়ে। বমি করছে মেহেজা। এবার ইরফানের সত্যিই মেহেজার প্রতি মায়া হয়, খুব মায়া হয়। ইরফানকে তার বাবা মা ও বোনেরা ভালোভাবে বকে দেয়। এমন কুৎসিত আচরণ কেউই তার থেকে আশা করেনি। বাচ্চা একটি মেয়ে, তার সাথে এমনটা না করলে কি হতো না? মেহেজাকে ওনারা আজ রেখে দিয়েছেন। ইরা ও মাহিমা বেগম মেহেজার বাবাকে খুব করে অনুরোধ করলেন আজকে রাতটা তাকে এখানে থাকতে দেওয়ার জন্য। প্রথমে রাজি হলেন না, পরে ইরফানের মায়ের অনুরোধটাও আর ফেললেন না। তাদের কারণে ওনাদের মেয়েটা অসুস্থ হয়েছে, তাই তারা নিজ দায়িত্বে মেহেজাকে সুস্থ করে বাসায় পাঠাতে চাইছে। রাতে মেহেজা যখন শুয়ে পড়ে তখন কেউ একজন দরজায় টোকা দেয়। ভাবে ইকরা এসেছে, ডক্টর মানুষ, রুগীকে কিছুক্ষণ পর পরই সে দেখে গেছে। এখনো হয়তো ইরা এসেছে, তাই জোর গলায় বলে, দরজা খোলা আছে আপু, ভেতরে আসো। কেউ একজন ভেতরে ঢুকে, তারপর দরজায় ছিটকিনি এঁটে দেয়। ইকরা দরজা লাগাবে কেন তা বোধগম্য হয় না মেহেজার। পেছনে তাকালেই সে একটা পুরুষ অবয়ব দেখে ভয় পেয়ে যায়। এত রাতে এই রুমে কে আসতে পারে, তাও একজন পুরুষ? তার জানা মতে এই মুহূর্তে বাসাতে 5 জন পুরুষই অবস্থান করছে। তার মধ্যে কাউকেও তো সন্দেহ করা যায় না কে এই লোকটা। মেহেজার বুক ধক করে ওঠে, বিছানা থেকে নেমে পড়ে। ঘরটা অন্ধকার, শুধুই ডিম লাইট জ্বলছে, তাতে লোকটার চেহারা বোঝা যাচ্ছে না। মেহেজাকে ভয় পেতে দেখে ইরফান তাকে বলে, দুঃখিত মেহেজা। হঠাৎ চেনা একটা কণ্ঠ শুনে মেহেজার হৃদয় ঠান্ডা হয়ে যায়। শুধু হৃদয় নয়, পুরো শরীরই।